কথা তুলায়ের সাহস তারা খোকন চন্দ্র বর্মন, খোকন চন্দ্র বর্মন। আমার নমস্কার, ওয়ালাইকুম। আপনারা দেখেছেন ক্ষমতায় আসার জন্য একই আশিকা আওয়ামী নামে দোষরদের গিয়ে আমাদের ছাত্র জনতা এবং বিভিন্ন জনতার উপর কিভাবে এই জুলাই থেকে গুলি করে যুদ্ধ শুরু করেন। এমনকি 8 আগস্ট আমার সামনে কাছ থেকে এই আমেরিকার গোসরের নামক গুলিটা আমার মুখে খুব কাছ থেকে গুলি করে আমার মুখের করে দেয়। এমনকি সেখানে আমার এমন অবস্থা হয় আমার ভাষারই কথা ছিল না। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই মাস ধরেই তারা এই মাসের প্রথম থেকেই তারা কর্মসূচি পালন করে আসছিল পদযাত্রা, কিন্তু তারা গোপালগঞ্জের বেলায় যখন মার্চ টু গোপালগঞ্জ বললেন তখনই কিন্তু তাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান আন্দোলন শুরু হয়ে গেল। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে গোপালগঞ্জে সদর উপজেলার ইউএনও তার গাড়িতে হামলা করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে এবং জায়গায় জায়গায় বাধার সৃষ্টি করা হয়েছে। এমনকি আমরা দেখেছি যে এনসিপির যে মিটিং স্থল যেটা হলো পৌরপাড়, সেখানেও হামলা করেছে 200-300 জনতা হামলা করেছে গোপালগঞ্জবাসী। তারা হামলা করে চেয়ারটা এগুলো ভেঙেছে। এখন মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, সবাই সতর্ক এবং তারা আরও সতর্ক। সেই বঙ্গবন্ধুর যে সমাধি সৌধ আছে সেখানেও তারা সতর্ক অবস্থান নিয়েছে। আমরা দেখছি যে এনসিপি তারা কি বলছে, আমরা একটু সেদিকে নজর দিই। বোনেরা মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকেও ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই গোপালগঞ্জের বিবেকবাদ সম্পন্ন ওই নাগরিকদের সামনের সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা, আমাদের তেমনই একজন বোন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা কথা বলবেন জনাব নাহিদা সারোয়ার নিভা। গোপালগঞ্জবাসী, আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান? আপনারা কি দালালি করতে চান না রাজপথ বেছে নিবেন? আমরা জানি গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন, কারণ আমরা দেখেছি গোপালগঞ্জের জনগণ পুরায় আমাদের সাথে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আপনারা আমাদের সাথে একই সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটি পরিবার, একটি গোষ্ঠী আপনাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করেছে। আপনাদের আওয়ামী লীগের যে পুলিশ
ঠিক যে এনসিপির যদি অস্তিত্ব রক্ষা করতে হয় এবং তাহলে তাদের যে জুলাই ঘোষণাপত্র এটা মানে অবশ্যই তারা ঘোষণা করতে হবে। এনসিপির যদি যারা আছে যে সার্জিস আলম বলেন বা নাহিদ ইসলাম বলেন বা হাসনাত আবদুল্লাহ বলেন, হ্যাঁ, অন্য যারাই আছেন সকলে যদি বাঁচতে হয় তাহলে তাদের অবশ্যই জুলাই সনদটা ঘোষণা করতে হবে। এটা তো বাস্তব কথা। অন্যথায় তারা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের রোষ থেকে তো তাদের রক্ষা করতে হবে। এমনকি যদি আওয়ামী লীগ চলে আসে তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। এসব কারণে কিন্তু তারা জুলাই সনদটা তাদের জরুরি হয়ে পড়েছে। যোদ্ধারা বিগত 16 বছর ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি জেলার নাম দিয়েও বৈষম্য হয়েছে, বগুড়া নাম শুনলে বৈষম্য করা হয়েছে। আগামীর বাংলাদেশে এই গোপালগঞ্জের তারা বিবেকবান নাগরিক, আমরা তাদের হয়ে লড়াই করব এবং গোপালগঞ্জ নাম শুনলে কোনো বৈষম্য আমরা করতে দিব না। তবে এই গোপালগঞ্জের দালালদের আপনাদের দায়িত্ব নিয়ে প্রতিরোধ করতে হবে। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের আমাদের অগ্র সৈনিক, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা সৈনিক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গোপালগঞ্জবাসী, আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি। এক পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। এই শেখের বেটি তো তাদের নিজস্ব পরিবারের মধ্যে থেকে বাংলাদেশকে ছারখার করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে। আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি। শেখের বেটির পাশের যে ফ্যামিলি, তার জীবনযাত্রার কোনো মান উন্নয়ন হয় নাই। গোপালগঞ্জবাসীর বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে। গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। আর যে বৈষম্যের শিকারটা হয়েছে এটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা। শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই। যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গুমের শিকার হয়েছেন, আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি। আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি। একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে, এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে চাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন। নির্যাতিত যারা হয়েছেন, নিপীড়িত যারা হয়েছেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব। দ্বিতীয়ত যে বিষয়টি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে, বৈষম্যের ক্ষেত্র তাদের নাম রয়েছে। দল এই দুইটি জেলাকে ব্যবহার করেছে। আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না। আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না, আমরা ফেনীর রাজনীতি করতে চাই না, আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই। এই জন্য বগুড়াবাসী, ফেনীবাসী, গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি, আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন, ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন। এই তরুণ যুবা যারা একত্রিত হয়েছে তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সাহসী প্রেরণা যোগদান করুন।
5 তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি। তবে সাথে যোগ করছি, আমাদের এখানে হামলা হয়েছে, পুলিশ নির্ভীক আকারে দাঁড়িয়েছিল। যখন হামলা করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, তখন পুলিশ এসেছিল। এই ড্রামাগুলো আমরা হাসিনা বলে দেখেছি, এই একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা আর দেখতে চাই না। আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন, আমরা আপনাদের পাশে আছি। কত বাধা সত্ত্বেও আমরা উপস্থিত হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই অভ্যুত্থানের সামনের সারির আমাদের অগ্রনায়ক, আপসহীন নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, হাসিনা আপনাদের ছেলে পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর, উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন নাই। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের। বাংলাদেশ এই 64টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে, সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে কায়েদরদ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। এই গোপালগঞ্জের মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুজিববাদের আস্তানা, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, এনসিপি এনসিপি। সংগ্রামী সহযোদ্ধারা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিপ্লবী সদস্য সচিব, প্যাসেজ বিরোধী লড়াই, স্বৈরাচার বিরোধী লড়াইয়ের অগ্রসেনানী জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন। গোপালগঞ্জের সাহসী জনতা, আওয়ামী জঙ্গিদের তাণ্ডবের সময়ে এই গোপালগঞ্জে আপনাদের একজনের দাঁড়িয়ে থাকা ওটা বাংলাদেশে আমাদের কোটি মানুষকে দাঁড়ানোর সাহস দেয়। ওরা হামলা করেছে, ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, তো গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে নাই। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, আমরা আপনাদের মতো হিংস্র নই।
কিন্তু প্রতিশোধ দিতে আমাদেরকে বাধ্য করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। তওবা করে বাংলাদেশের জনতার কাতারে চলে আসুন। যদি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান, এদেশের জনগণ আপনাদেরকে আস্ত রাখবে না। ভাইরা আমার, ওই আওয়ামী লীগ বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, তিব্বত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, আর মুজিববাদী সংবিধান আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে প্রধানতম অন্তরায়। অতএব আওয়ামী লীগ এবং মুজিববাদের সাথে সাথে মুজিববাদী সংবিধানেরও কবর রচনা করতে হবে। আজ গোপালগঞ্জ দেখেছে, ফেসিবাদ চলে যাওয়ার পরেও ফেসিবাদের দালালদের আস্ফালন এখনো কমে নাই। যদি ফেসিবাদী দোসরদেরকে আইনের আওতায় আনা যেত, ওরা যত গুম করেছে, খুন করেছে, তার বিচার হতো। দল হিসাবে আওয়ামী লীগকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম যদি আওয়ামী লীগের অবৈধ অর্থনৈতিক চেইনকে সরকার কন্ট্রোলে নিয়ে আসতে পারত, তাহলে এই আওয়ামী লীগের আস্ফালন আমাদেরকে দেখতে হতো না। ভাইরা আমার, এই নতুন বাংলাদেশ সকলের বাংলাদেশ হবে। যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, যে আওয়ামী লীগ এর এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে এই গোপালগঞ্জের মানুষদেরকে সাথে নিয়েই আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আপনাদের সকলের উপস্থিতিতে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উপস্থিত রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম সারা সহ এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের মহানায়ক, এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রিয় সংগ্রামী গোপালগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। সংগ্রামী গোপালগঞ্জবাসী, আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন সমাবেশে, আপনারা এই গোপালগঞ্জকে সামনে ঠিক রাখবেন। আপনারা এই গোপালগঞ্জের সাহসী সন্তান। আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো, যদি যে ধরনের ভয় ও আতঙ্ক তৈরি করা হয়েছে এটা যদি না করা হতো, গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করত। আপনারা যারা দূর থেকে শুনছেন, আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই। আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে। কোন গতিতে
এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। কেউ গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, এদেরকে রক্ষা করার দায়িত্ব, এদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। তো গোপালগঞ্জবাসী, আমরা আজকে তো ওই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না। গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। এই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার তো সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের রক্ষা করব, সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, তারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে? কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? তারা আশ্রয় দিয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো, এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। এই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ, ইনকিলাব, ইনকিলাব, মুজিববাদ, মুজিববাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আজকে আমাদের এই পথসভা আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে। এর আগে আমরা অবশ্য সেখানে দেখেছি গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করা হয়েছে, এবং যেখানে তারা স্টেজ করেছিল সেই জায়গায়ও এসে এই গোপালগঞ্জ বাসীরা হামলা করেছে এবং বেশ কিছু আহত হয়েছেন, চেয়ার আসবাবপত্র ভেঙেছে। এর আগে তারা ইউনো মানে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা করেছে এবং পুলিশের গাড়িতে হামলা করেছে, জ্বালিয়ে দিয়েছে। সেই জিনিসগুলো আমরা দেখেছি। আমরা এই পর্যায়ে একটু কোনো এক টেলিভিশনের থেকে প্রচারিত একটু দৃশ্য আমরা দেখি। এখানে কিছুক্ষণ আগে কিন্তু এই যে আজকের যে পথসভার যে অবস্থা ছিল, সেই পথসভার যে মঞ্চ করা হয়েছিল এবং সামনে যে চেয়ারগুলো রাখা ছিল, সেই চেয়ারে এখানে কিন্তু এখানকার যারা আসলে আশপাশে যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে কর্মীরা আছেন, শুধু তারা আসলে এখানে হামলা চালিয়েছে, চেয়ার ভাঙচুর করেছে এবং এখানে আমরা এই একটু আগে কিছুক্ষণ আগে কিন্তু এই ভাঙচুরের অবস্থা দেখেছি এবং এই চেয়ারগুলো পুরো
পুরো বাজে অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যারা ডেকোরেশনের যারা লোকজন ছিলেন, যাদের চেয়ারগুলো ছিল, তারা কিন্তু, এবং এখানে আসলে এখানকার যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বারবার যেটি বলছেন যে পুলিশ এখানে হামলা হবার আঁচ পেয়ে প্রতিরোধ গড়ে তোলার বদলে উল্টো দ্রুত সরে গিয়েছে, এরকম অভিযোগ কিন্তু তারা করছেন। এবং পরবর্তীতে তারাও কিন্তু আবার পুলিশকে আবার সঙ্গে নিয়ে কিন্তু তারা আবার যারা আসলে এখানে অপ্রীতিকর ঘটনা তৈরি করা, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জায়গায় ছিলেন, তারা কিন্তু সেই সময় তাদেরকে আসলে প্রতিহত করার চেষ্টা করেন। এবং এখন কিন্তু তারা আসলে বারবার করে সেই জুলাইয়ের যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলো কিন্তু তারা আসলে বারবার করে দিচ্ছেন, এবং তারা তাদের অবস্থান কিন্তু জানান দিচ্ছেন। প্রথমে আমরা সময় টিভির একটি প্রতিবেদন দেখলাম, আমরা একটু দেখব যে পুলিশি অ্যাকশনের একটু দৃশ্য আমরা দেখতে চাই। আমরা একটু যমুনা টিভির একটু প্রতিবেদন আমরা একটু দেখতে চাই যে যমুনা টিভি থেকে কি প্রতিবেদন করেছে। যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার সরাসরি যে পরিস্থিতি। দর্শক, এর আগেও আপনারা জানেন গোপালগঞ্জে পুলিশের গাড়িতেও আজ হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, আর এতে তখন 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ আমরা কিছুক্ষণ আগে যেমনটি দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন যে এখানে যে এনসিপির সমাবেশটি হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে আবার হামলা করা হয়েছে, এবং আপনারা সরাসরি সেখানকার চিত্র দেখতে পাচ্ছেন। সেই হামলার যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বিক্ষিপ্তভাবে কিছু চেয়ার পড়ে আছে যেমনটি দেখছি, এবং সমাবেশ ঘিরে যে সকল মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন আপাতত তাদের দেখতে পাচ্ছি না। সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন, আমরা চেষ্টা করব তুহিনের মাধ্যমে জানাতে। তুহিন, শুনতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টির ভিতরেও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন। ঠিক সেই সময় স্টেজের উল্টো দিক থেকে, অর্থাৎ এই যে খালপাড়ের উপরে বৃষ্টির ওই প্রান্ত থেকে ছাত্রলীগের মিছিল স্লোগান দিতে দিতে একদল এসে পুরো সমাবেশে হামলা করেছে, এবং সেই সমাবেশে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং এপিবিএনের কিছু সদস্য সেখানে সমাবেশের নিরাপত্তায় যারা ছিল তারাও তাদের হামলার কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি, তারা কোনো রকম তাদের ঠেকানোর চেষ্টাও করেনি। তাদেরকেও আমরা দেখেছি তারা ভয়ে সেখান থেকে চলে গিয়েছে। আমরা দেখেছি যে এখানে হামলার সময় তারা প্রতিরোধের চেষ্টা করেছিল। কি এখানে আমরা যখন শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে, তার দেখতে পাচ্ছেন পুলিশরা এখানে প্রতিহত করে নাই, আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। আপনি জানলেন কেন? আমাকে জানলেন কেন? আমিও তো সাংবাদিক। বৃষ্টি, আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় শখানেক কর্মী তারা স্লোগান দিয়ে এসে এই ব্রিজ পার হয়ে, নদীর এই অংশ অর্থাৎ ব্রিজ পার হয়ে এনসিপির সমাবেশে হামলা করেছে, এবং সেখানে আমরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সবচেয়ে যেটা লক্ষ্য করার বিষয়, আমি দেখতেছি ভাই, আমি সাংবাদিক না। কালের কণ্ঠের প্রতিবেদন দেখি যে কালের কণ্ঠ কি করেছে সেটা দেখব। আসবে না, গাড়ি সর যায়, এখন গাড়িগুলোর দরকার নেই। ওই পাশ দে পাশ, এই গাড়ি তো আমাকে গাড়ি, বয়সাদের গোপালগঞ্জের গাড়ি আমাকে গাড়ি। না ঘুরাই গেলে চলে থাকে, ওরা রিস্ক নেওয়ার দরকার নেই।
আসলে তারা যে সারা বাংলাদেশে যে পদযাত্রা করছিল, সেই পদযাত্রা যদি পদযাত্রার নাম থাকতো আমার মনে হয় কোনো সমস্যা হতো না। কিন্তু তারা হঠাৎ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করার পর থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছে, যে কারণে এই সমাবেশে বিভিন্ন রকম মানে হামলা হয়েছে বা হামলার চেষ্টা করা হয়েছে, পুলিশের উপরে হামলা হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার উপরে হামলা হয়েছে। কিন্তু এটা আসলে মিসিং। এর কারণ হলো যে তারা যদি পদযাত্রা রাখতো, সীমাবদ্ধ রাখতো, হয়তো তেমন কিছু হতো না। তা আমরা আমাদের আমাদের যে অনুষ্ঠানটা করলাম, সেখানে আমরা সময় টিভির সহযোগিতা নিয়েছি, আমরা যমুনা টিভির সহযোগিতা নিয়েছি, আমরা কালের কণ্ঠের সহযোগিতা নিয়েছি। আমরা সব মিলিয়ে মোটামুটি 3-4টি টেলিভিশনের সহযোগিতা নিয়ে আমরা ফিচার তৈরি করেছি। আশা করি আপনারা সবাই ব্যাপারে জেনে থাকবেন যে আসলে আমাদের শেষ পর্যন্ত সবাই সুষ্ঠুভাবেই এটা সমাবেশটা শেষ করতে পেরেছে। এর আগে আমরা দেখেছি যে ঢাল তলোয়ার নিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষ রাস্তাঘাটে নেমে এসেছিল। এই দৃশ্যটাও আমরা কালবেলা থেকে নেওয়া হয়েছে আমাদের এই দৃশ্যটা। Original product, best service and best এর আগে যারা এনসিপির ওরা যখন যাচ্ছিল সেই সভাস্থলে, তখন আমরা সেই জিনিসটা একটু দেখি যে কি হয়েছিল। যে আমরা আরেকটি টেলিভিশন, আমি নামটা পরে বলছি, তাদের সহযোগিতা নিয়েছি, দেখি কি ঘটেছিল সেখানে। আব্দুল্লাহ গাড়ি থেকে নেমেছে, নেমে তার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি বন বিভাগের একটি ভবনের কাছে এসে পৌঁছেছেন। দর্শক আমরা ইতোমধ্যেই গোপালগঞ্জের সদর উপজেলার পৌর পার্কে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন যে এখানে চেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যরা এসে এখানে হামলা চালায় এবং দেখছেন যে সেখানে অজস্র চেয়ার ভাঙচুর অবস্থায় রয়েছে। আমরা পৌর পার্কে এখন অবস্থান করছি, গোপালগঞ্জের পৌর পার্কে। এই পৌর পার্কে দেখছেন যে একটি প্যান্ডেল সাজানো হয়েছে, স্টেজ করা হয়েছে। মূলত এনসিপির যারা স্থানীয় এবং যারা কেন্দ্রীয় কর্মকর্তা আছেন বা নেতারা আছেন, তারা অভিযোগ করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বা সেনাবাহিনী যারা সেখানে দায়িত্বরত ছিল, তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তারা একেবারে নির্জীব ছিল, তারা বাধার সৃষ্টি করে নাই। এবং সেই সুযোগে যারা আওয়ামী লীগ সমর্থক যারা বা শেখ হাসিনার সমর্থক যারা, তারা কিন্তু হামলা করার করেছে। তারা এর আগে একজনকে আমি দেখেছি, তারা বলেছে যে 200-300 লোক হামলা করেছে। তারা দেখেছে যে তাদের আগে পুলিশ নাকি দৌড়ে পালিয়েছে, এরকম তাদের ভাষ্যটা ছিল। তো ব্যাপারটা আসলে হয়েছে যে ওই জায়গাটা গোপালগঞ্জবাসীর মধ্যে শেষ পর্যন্ত আমরা দেখেছি নাহিদ ইসলাম যে বক্তব্যটা রেখেছেন, তিনি সরাসরি গোপালগঞ্জবাসীর উপরে হুমকি দিয়েছেন যে আমরা সময় দিয়ে গেছি, এই সময়ের ভিতরে যদি আপনারা পরিবর্তন না করতে পারেন বা যারা শেখ হাসিনার দোসর আছেন তাদেরকে যদি পরিবর্তনে না আনতে পারেন, শেষ পর্যন্ত তারা সেই এলাকায় আবার ফিরে যাবে এবং তারা নিজেরা আইনশৃঙ্খলা তারা নিজেরাই হাতে নিয়ে আবারও তারা সেই গোপালগঞ্জ যাবেন, এরকম একটি ঘোষণা দিয়েছেন। তো আশা করি মোটামুটি আপনারা সবাই বিষয়গুলো দেখেছেন।
আর আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, এই জিনিসটাই আমাদের কাছে শুকরিয়া। কারণ আমরা কিন্তু যখন এনসিপি যদি সাধারণ পদযাত্রায় মধ্যেই সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো এত উত্তেজনা বিরাজ করতো না, এরকম বাধার সৃষ্টি হতো না আমার মনে হচ্ছে। বিকজ গতকালকে রাতে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি সার্জিস আলম তিনি এই পদযাত্রার নাম পরিবর্তন করে তার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে মার্চ টু গোপালগঞ্জ। তারপর থেকে উত্তেজনা বিরাজ করছে সেই জায়গায়, সেই গোপালগঞ্জ এলাকায়, এবং সারা দেশের মানুষ একটি অশান্তির ভিতরে ছিল, একটি টেনশনের ভিতরে ছিল যে কি হয়। কারণ গোপালগঞ্জবাসীরা শক্ত প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছে। আমরা সেই দৃশ্যও দেখেছি যে তারা ঢাল তলোয়ার নিয়ে অলরেডি বের হয়েছে, আমরা সেই দৃশ্যগুলো কিন্তু দেখেছি। হ্যাঁ, তো এইভাবে সৃষ্টি হয়েছে একের পর এক। তো আমরা দেখেছি সেই জিনিসটা। আর এখন শেষ পর্যন্ত আল্লাহর রহমত ছিল সেখানে, এবং এই রহমতের কারণে কিন্তু কোনো ধরনের ঝামেলা আর হয়নি এবং সুষ্ঠুভাবে সবাই ফেরত আসতে পেরেছে। তা আমি বলবো যে কোনো ব্যাপারেই উত্তেজনা তৈরি করার কোনো প্রয়োজন নাই। কারণ উত্তেজনা যে শুধু তারা তৈরি করেছে তা না, এর আগেও আমরা দেখেছি যে আটলান্টিসের ওই পার থেকে যখন 32 নম্বর ভাঙার পরে কিন্তু বঙ্গবন্ধুর সমাধিস্থল ভাঙার একটি স্লোগান উঠেছিল, এবং এই সার্জিস আলমের এই ফেসবুক স্ট্যাটাস হওয়ার পর থেকে অনেকে সেই বিভিন্ন মাধ্যমে লিখেছিলেন এই গোপালগঞ্জ বঙ্গবন্ধুর সমাধিস্থলে হামলা করার জন্য। আবার অনেকে ঘোষণা দিয়েছিলেন এরপরে সে জিয়াউর রহমানের সমাধিস্থলে হামলা করবেন, এরকম নানান ধরনের ঘোষণা দিয়েছেন। তো আল্লাহর রহমতে ওই ধরনের কিছু ঘটে নাই। ওই ধরনের কিছু ঘটলে হয়তো আরও বড় ব্লাডশেড হয়ে যেত। তা আমরা কোনো ঝামেলা ছাড়াই এই ব্যাপারগুলো শেষ করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। আর আমি এই আমার প্রতিবেদনটা তৈরি করার সময় আমি যমুনা টিভির প্রতিবেদনকে সাথে নিয়েছি, আমি সময় টেলিভিশনের প্রতিবেদনকে সাথে নিয়েছি, কালের কণ্ঠের প্রতিবেদনকে সাথে নিয়েছি, এবং এই তাদের প্রতিবেদন থেকে একটু দৃশ্যগুলো নিয়ে আপনাদের দেখিয়েছি। আশা করি সবাই অন্তত টেনশন মুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।